প্রিয় দর্শক, আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাকওয়াত হোসেন সেলিম। আজ আমাদের অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট মুক্তিযোদ্ধা, রাজনীতিক, ব্যবসায়ী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ সুলেমান ভূঁইয়া এবং মুক্তিযুদ্ধে মানিকগঞ্জ ঢাকা সেক্টর 2 এর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউএস কমান্ডের সদস্য আবু কায়সার সিস্তি। আপনাদের দুইজনকে স্বাগত। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। এই দুইজনই বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং দীর্ঘ প্রায় ৩৫ বছর যাবৎ দুজনই যুক্তরাষ্ট্র প্রবাসী হয়েছেন, যুক্তরাষ্ট্রে রয়েছেন। যুক্তরাষ্ট্রের মুক্তিযোদ্ধারা কেমন আছেন, বাংলাদেশের সাথে তাদের সম্পৃক্ততা, সব কিছু নিয়ে আমরা কথা বলবো। আমি প্রথমে শুরু করব আলহাজ সুলেমান ভূঁইয়াকে দিয়ে। আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আপনি কীভাবে মুক্তিযুদ্ধে গেলেন এবং সেই সময় একটু বলেন। মুক্তিযুদ্ধ আসলে তখন তো আমরা একটু সাউথে ছিলাম, আমাদের একটু যাওয়া তো দূরে ছিল। আমি ধরেন 68 থেকে রাজনীতির সাথে জড়িত, ছাত্রলীগ করতাম। 68 ধরেন তখন তো একটু নীরব নিস্তব্ধ অবস্থা ছিল। অর্থাৎ আওয়ামী লীগ করে বা ছাত্রলীগ করে বা যুবলীগ এই ধরনের ধরেন খুবই একটা ভয়ভীতির ব্যাপার ছিল। এত সরকারের আইয়ুব খান সরকার তো ছিল, খুবই একটা মানুষ একটু জিম্মি অবস্থা ছিল। আমরা এমনি টুকটাক খবর পেতাম, মানে ঢাকা তো এমন কোনো অবস্থান ছিল না। হঠাৎ করে 69-এ আবার যেন জোয়ার, তখন ইয়াহিয়া খান আসার পরে 68-এর শেষের দিক তো ইয়াহিয়া খান ক্ষমতায় আসে। এই তখন থেকে ধরেন আমরা হরতাল টরতাল বিভিন্ন কিছুর সাথে জড়াইতাম। তখন বয়স তো আর এমন হয় না রাজনীতি করার মতন, পরিচয় দেওয়ার মতন। কারণ যে নেতারা ছিল যারা লোকাল, তাদের সাথে মিছিলে অংশগ্রহণ করতাম। তারপরে 70-এ আবার নির্বাচন যখন হচ্ছিল, বাবা আমার আবার আওয়ামী লীগের পক্ষে ছিলেন না। আপনার বাবা? আমার বাবা। মা তো গৃহিণী। আমি কিন্তু ভোটার, আমাদেরকে ভোটার করে নাই 70 নির্বাচনে। 70 এটা যে কোনো কারণ, 18-র পরে তো ভোটার হওয়ার কথা, কিন্তু ভোটার ভোট তখন তো ভোট কেন্দ্র অনেক দূরে ছিল। বাবার ভোট জানি যে হয়তো গোলাপ ফুলে দিয়ে দিবে, তখন বাবার ভোট দিয়ে দিলাম। মানুষেরও ভিড় ছিল, তবে তবে এলাকা বিশাল এলাকা ব্যাপী তখন নির্বাচন। আপনার বাবার ভোট কেন্দ্রে যান নাই? না, ভোট কেন্দ্রে ভোট দিতে যাচ্ছিল তখন প্রায় কেন্দ্র থেকে ধরেন 400-500 গজ, উনি একটা রিক্সাতে যেতেছিল। বললাম যে আব্বা কোথায় যেতেছেন? খুব ভোট দিতে। এতক্ষণ থাক, গরমের মধ্যে কেন আসছেন? আমার ভোট, আমার ভোট দেওয়া হয়ে গেছে, চলেন। আমার খুব খেপে গেল, তুই দিস তোমার দিছে, আপনার ভোট দিলে তো হলো, আপনার এই লাইন ধরে কষ্ট করে যুক্তি আছে। যাই হোক, এরপরে বাবা একটু খুবই ইয়ের মধ্যে রাখতো আর কি, টাইটের মধ্যে রাখতো। ধরেন আবার যখন একরকম মানে খুবই বিভিন্ন বক্তব্য, তখন তো টিভি ছিল না, রেডিও ছিল। রেডিওতে আমরা খবর টবর শুনতাম, দেখতাম। মানে এখন আসছে, ভুট্টো সাহেব আসছে, মিটিং হইতেছে, এই আর কি। রেজাল্ট, ভোটের রেজাল্ট কি হলো? না, ভোটের রেজাল্ট তো বিশাল। ধরেন প্রায় 97-98% ভোট তো নৌকার পক্ষে গেল বাংলাদেশে, ইস্ট পাকিস্তান। এটা নিয়ে ওই যে ভুট্টো সাহেব আসছে, ইয়াহিয়া খান আসছে, এগুলো নিয়ে আমরা শুনি। আমরা তো তখন ঢাকার মধ্যে না, আমরা তো হলাম ঠিক একেবারে অজপাড়া গ্রাম। এখন হয়তো আপনার এলাকায়? হ্যাঁ, এলাকায়। ফেনী কোথায়? ফেনী সোনাগাজী। এগুলা রেডিওতে শুনতাম। তখন রেডিও শোনার খুব আগ্রহ ছিল সবাই, একেবারে জোয়ান বুড়া। তখন তো ধরেন মুষ্টিময় যারা বয়স্ক ছাড়া তো পাকিস্তান পক্ষের লোক ছিল না।
ইয়ং জেনারেশনের মধ্যে ছিল না। কিছু মুরব্বী আমরা অনেক সময় মস্কারি করতাম, দাদা হয়, নানা হয়, করেন করেন পাকিস্তানিরা নিবে না, আপনাদেরকে রাইখা যাব, এইভাবে আর কি। তো তখন মার্চ, মনে হয় মার্চে, তো মনে 23 তারিখে মনে হয় লাস্ট বৈঠক হলো আর কি। সবাই হতাশ। সত্যি আমরা তখনকার ইয়েতে বুঝি নাই যে এটা আসলে সত্যি, আমরা বুঝি, তবে আমরা বুঝতেছি মানে ওই যে বয়স্ক যারা, এরা পাকিস্তানের পক্ষে না, এই যে এর হাতে ক্ষমতা, পাকিস্তানিরা এত মাথা খারাপ হয়েছে, ক্ষমতা দিবে, ক্ষমতা না দিলে কি করবে, এটা তর্ক বিতর্ক, চা দোকান, বাংলাদেশের মানুষ তো বুঝেন যখন যে অবস্থা, এটা জানি সবসময় একটা বৈঠক চলতো আর কি, আড্ডা, রাস্তায়, চা দোকানে। এই আবার মনে হয় মার্চের মধ্যে এলাকায় এলাকায় যারা আগে পুরানো আর্মিতে ছিল, পুলিশে ছিল, আমরা বাস দিয়ে দিই, আমরা ট্রেনিং দিতাম। মার্চে হবে, একুরেট মনে নাই। আমাদের এক মুরব্বী ছিল, ওই ওনার নাম সোল্লার বাপ কইতো আর কি, আমার নামের নাম একটু গ্রাম্য তো তখন একটু, আমরা উনি যখন বলতো যে সোলজার, আমরা করতাম সোল্লার বারাম, মশা ঠাট্টা মশা করতে, বাবা খুব অসন্তুষ্ট ছিল, মা খুব কান্নাকাটি করত। তখন যেদিন ওই যে মানে শেখ সাহেব উঠে চলে আসলো, আমরা হতাশ হলাম। আবার 25 তারিখ রাত্রে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, তখন তো একেবারে হতাশ। কিন্তু এর মধ্যে তো ঢাকা বিশাল, এটা কিন্তু আমরা তো সত্যিকার, এখন তো ধরেন ফেসবুকের যুগ, টেলিভিশনের যুগ, তখন কিন্তু এত কিছু, এত খবর তাড়াতাড়ি যায় না যে ঢাকাতে এইভাবে গণহত্যা, এইভাবে যে একটা কালো রাত্র, বিভিন্ন ভার্সিটিতে, কলেজে মেয়েদেরকে ধর্ষণ, গুলি করে মারা, এটা কিন্তু গ্রামের মানুষ জানে না, এগুলো আমরা পরে জানছি আর কি। মানুষ তো হতাশ। তখন আমরা সকালে মনে হয় জিয়া রহমানের রেডিওতে শুনতেছি, মেজর জিয়া বলছি, তখন তো মানুষ ধরেন উৎসাহিত, আত্মহারা, খুব একটা মানে মানুষ যে ভয়, এটা কিন্তু ভয় নাই। আর ধরেন পাকিস্তানরা এই অজপাড়া গ্রামে আসবে, এটা আমরা ভাবি নাই। ওই বর্ডারে ছিল ইপিআর, ইপিআর ছিল, বা হয়তো ফেনীতে ছিল, ওই ডিস্ট্রিক্টের থানা লেভেলে আর্মি আসে নাই। তখন মনে হয় মে মাসের দিকে আমি ওই পুকুর বাড়ির যাবার নাম দিই, আমার পুকুর বাড়ি আবার ফুলগাছি, ফেনীর উত্তরে। পুপু আব্বাই কয় না, এই সময় কোথাও যাওয়া যাবে না, মাকে খুব ধমক ধমক দিয়ে, তোমার ছেলের দিয়ে যদি কিছু হয় তোমার খবর আছে, মার মা খুব কান্নাকাটি। এই ফাঁকে দিয়ে ওখানে আমার আবার ফুফাতো বোনের জামাই, আবার আওয়ামী লীগের বড় লিডার ছিল আজিউল্লাহ সাহেব, উনি বলে, এই জোয়ান মানুষ কি করো, চলো ইন্ডিয়া যাই, মুক্তিযোদ্ধার চলো। আমাকে আপনি যাইবেন, কয় চলো যাই। এই ছোট্টাগুলা গেলাম, যাই ওখানে নামতাম, উনি সব লিস্ট টিস্ট করে দিল। ওই বিষয়টা আবার পরে শুনবো, আমরা একটু সিস্তি ভাইয়ের কাছ থেকে শুনি, আপনি কিভাবে মুক্তিযুদ্ধে গেলেন? মুক্তিযুদ্ধের ব্যাপারটা যেন এমন একটা ব্যাপার যেন কর্তব্য আর কি, দেশের জন্য, দেশ মাতৃকার জন্য কিছু করা উচিত, এটা যেন একটা ফরজ হয়ে গেল আর কি আমাদের জন্য। তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজে, আর আমি মানিকগঞ্জের সাঁওতাই থাক, দক্ষিণ সাঁওতাতে আমার নানা বাড়ি, ওইখানে থেকে আমি পড়ালেখা করতাম দেবেন্দ্র কলেজে। তো হঠাৎ করে শুনলাম যে এই অবস্থা, 25শে রাত্রের ঘটনা। যাই হোক, আমি আমার, আপনার তো ঢাকার খুব কাছাকাছি। হ্যাঁ, মানিকগঞ্জের 32 মাইলস।
তারপরে আপনার হচ্ছে কি তখন ছাত্র ইউনিয়ন করতাম, মতিয়া চৌধুরী ছাত্র ইউনিয়ন করতাম হাই স্কুলে থাকতে। তারপরে কলেজেও ইনভলভ ছিলাম। সাধারণত আমরা আদর্শবাদী একটা রাজনীতি করতাম, বামপন্থী রাজনীতি। তো যাই হোক, এই ধরনের আমাদের একটা হলো যে দেশের জন্য কিছু করা উচিত। এখন দেশের আর আদর্শ না, এখন দেশ স্বাধীন করতে হবে। তো সেই হিসেবে আমরা সবাই একত্রে হলাম কোর্টের মাঠে। সেখান থেকে আমাদেরকে বলা হলো আমাদের হাতিয়ার নিতে হবে। এখন তো কখন আইসা পড়ে, মানিকগঞ্জ বেশি দূরে না, মানিকগঞ্জ ঢাকা থেকে যে কোনো সময় আর্মি চলে আসতে পারে, চলো আমরা হাতিয়ার করে নিয়ে নিই। তো যাই হোক আমরা হাতিয়ার করে নিলাম। সেখানে আনসারদের ট্রেনিং করা ট্রেজারিতে 303 গান ছিল, রাইফেলগুলো ছিল, রাইফেলগুলো নিয়ে আসা হলো। তারপরে সেই রাইফেলগুলো ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী তখন পাঞ্জাব রেজিমেন্টের উনি ছিলেন, আগে পাকিস্তান রিটায়ার্ড, এবং পরে সে ন্যাপ করতেন। ন্যাপ করার পরে তখন আমাদের আবার আওয়ামী লীগের ছিল মসলিউদ্দিন খান হাবু মিয়া, সে পরবর্তীকালে যে স্বাধীন হওয়ার পরে পাটমন্ত্রী ছিল। তো ব্যাপারটা হলো কি, আমরা এখন কি করা যায়, এই রাইফেলগুলো কোথায় নিয়ে যাবো আমরা, এতগুলো রাইফেল, আনসারদের রাইফেল না 303। এখন এটা ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর বাড়ির পিছনে ছিল তার কোল্ড স্টোরেজ, বিরাট বড় কোল্ড স্টোরেজ, আলুর গুদাম। সেইখানে নিয়ে সমস্ত রাইফেলগুলো রাখলাম আমরা। রাইখা তারপরে উনার বন্ধু বান্ধব যারা আগে পাঞ্জাব রেজিমেন্টে ছিল এরা আসলো, তার মধ্যে একজন মেজর হুদা একজন। সে এসে বললো যে তোমরা যারা মুক্তিযুদ্ধে যেতে চাও তারা মানসিকভাবে প্রস্তুতি নাও। তো উনি ওই আমাদের ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর বাড়ি আর গুদামের মাঝামাঝি একটা রাস্তা আর কি, সেই রাস্তার ওখানে দাঁড়িয়ে বলল যে তোমরা যদি যেতে চাও তাহলে এখনই প্রস্তুত হতে হবে, আর তার পরে গেলে কিন্তু আমি আউল শুট দেম। সে ছোট্ট একটা পিস্তল পকেটে বার করে দেখা গেল, এতটুকু পিস্তলের মধ্যে একটা ধক আছে, তার মধ্যে তো মানুষ মারা যায়। যাই হোক, ছোট্ট একটা পিস্তল নিয়ে খুব দেখাইলো আমাদেরকে যে আউল শুট দেম। তো আমরা একটু ডিসিশনে কি করা যায়, গুলি খাওয়া, আবার যদি না যাই গুলি খাইতে, আবার যদি যাই ফিরে আসি নানা সমস্যা হবে। যাই হোক, পরে আমি ডিসিশন নিলাম না, যেহেতু আমরা একটা আদর্শবাদী রাজনীতি করতাম, সেই হিসাবে আমাদের একটা মানসিক আছে। তো আমি আমার নানির সাথে কথা বললাম যে যাইতে না, যাইস না, যে যাই বাড়িঘর পুড়ে ফেলাবো, পুরা কিছু হবে না, পুরাবে না, আমি এমন ভাবে আসা যাওয়া করবো কেউ জানতেও পারবে না। তা আমি ওইভাবে ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী বললো যে রাইফেলগুলো আমরা নিয়ে যেতে হবে অনেক দূরে, সেই হরিরামপুরে, ঝিটকার দিকে। আপনার ঝিটকার গুড়ের নাম শুনছেন বোধ হয়, হরিরামপুর। হ্যাঁ জি। তো ওইখানে যেতে হবে। তো আমরা হাতিয়ারগুলো কিছু নিয়ে কিছু দিয়ে দিলাম, ট্রেজারিতে আমরা দিয়ে দিলাম। এতগুলো হাতিয়ার নিয়ে আমাদের পক্ষে সম্ভব না। তারপরে আমাদের লোকও কমে গেল। লোক তার মানে যতগুলো আসছিল, যত গর্জা তত বর্ষে না, একটা কথা আছে না, সেরকম লোক আসলো না আমাদের সাথে। যাই হোক, আমরা ওইগুলা নিয়ে চলে গেলাম সেদিকে আন্দারমানিক হয়ে, নদী পার হয়ে আন্দারমানিক হয়ে আমরা আরেকটা জায়গায় গেলাম। সেইখানে আসলে ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী আত্মীয়রাই থাকে ওই জায়গাটায়। তো ওইখানে তাইকা আমরা আবার ট্রেনিং নেওয়া শুরু করলাম। উনি ট্রেনিং এর ব্যবস্থা করলো ওখানে মাঠে, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো তার পরিবারের ভিতরেই, যেহেতু এলাকাটাই তার পরিবারের লোক আর কিছু। কিন্তু তাদের ভিতর থেকে তারা প্রতিবাদ জানাইলো, ওনারা যারা মুরব্বিয়ান আছেন তার পরিবারে, যে না, এখানে এসব চলবে না, কারণ এই বাড়িঘর সমস্ত জ্বালিয়ে দেবে, ইমিডিয়েটলি আপনার মুভ করেন এখান থেকে আপনার লোকজন নিয়ে। তো ক্যাপ্টেন আলম চিন্তা করলো যে না, আসলে পুড়িয়ে ফেলবে, এবং ঢাকা থেকে লোক চলে আসছে তখন সমস্ত, ওইখানেও তারা কষ্ট, এখানেও সমস্যা। যাই হোক, তা আমরা আবার চলে গেলাম ইব্রাহিমপুরের দিকে। ইব্রাহিমপুরের দিকে পদ্মার পাড়ের কাছাকাছি। ওইখানে যে আবার ওইখানে আমরা হাতিয়ার যা পারলাম যে লুকাইলাম। আর ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী ওনার নিজের পার্সোনাল রিভলভার, আর মসলিউদ্দিন খান হাবু মিয়া, আমরা মাকসুদ নামে আরেকটা ছেলে ছিল, আমরা কয়েকজনে মিলা 4 জন ওই বাড়িতে থাকলাম।
আর কে কোথায় আছে আমরা কিছু জানি না। এটা আমার মনে হয় একটা রণনীতি। যাই হোক, উনি ক্যাপ্টেন হালিম চৌধুরী কাউকে জানতে দিত না, এবং উনি কখন কোথায় থাকতো সেটা আমরাও ভালো জানতাম না। তবে উনি বলতো যে আমার সাথে অমুক জায়গায় দেখা করো, আমরা ওখানে মিট করতাম। তখন উনি আমাদেরকে বলতো অমুক জায়গায় যাও, যেমন কলাকো বা বান্দুরিয়াতে যে অমুকের সাথে দেখা করো এবং তাদেরকে এই মেসেজটা দাও। এম করতে করতে আমরা জয়পাড়া গেছি, জয়পাড়া বিভিন্ন জায়গায় গেছি, যার মানুষ আছে শাইনপুকুর হয়ে বাগড়া টাগড়া, পদ্মার পাড় দিয়ে সব এইসব জায়গাতে যা আমরা মিট করতাম তাদের সাথে, এবং এপ্রিলের দিকে, এবং এদেরকে আমরা মুক্তিবাহিনীতে নিয়ে আসা শুরু করলাম আর কি। যাই হোক, এই যে আসা যাওয়ার মধ্যে আমার একটা কথা অনেক সময় বলতে ই লাগে, যেমন আমরা ক্ষুধা লাগতো, তো আমরা বলি খ্যাত পাতাইলা হাঁটা আর কি মানিকগঞ্জের ভাষায়। খ্যাতের উপর দিয়ে হাঁটা চললাম আর কি। ওই তখন ওই খ্যাতের মধ্যে আপনার ওই ই থাকতো মিষ্টি আলু, তো মিষ্টি আলুগুলো আমরা খাইতাম আর কি, দুধের মতো একটু পানি হইতো না তো, ওগুলা খুব ভালো লাগতো। তো মিষ্টি আলু খেয়ে খেয়ে, কাঁচা মিষ্টি আলু খেয়ে খেয়ে আমরা চলতাম আর কি। যদিও ক্যাপ্টেন হালিম চৌধুরী পরবর্তীকালে যারা মুক্তিযুদ্ধে আসে তাদেরকে বলতো, তোমরা কি কাঁচা আলু খাইতে পারবা, কাঁচা মিষ্টি আলু, তাহলে মুক্তিযুদ্ধে আসো। যাই হোক, এইভাবে আমাদের আস্তে আস্তে সংগঠিত করলাম। তারপরে বিভিন্ন ঘটনা আছে, বিভিন্ন জায়গায় আমাকে যাইতে হচ্ছে ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর নির্দেশে। যেমন আমি ফরিদপুরে গেছি, ফরিদপুরে যে সেখানে ওবায়দুর রহমানের সাথে দেখা করছি এমপি। ওনার আসলে ওনাকে একটা চিঠি দিয়েছিল ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী যে অস্ত্রের জন্য আর কি। উনি বললো, দেখেন মাত্র কিছুদিন হলো এই ঘটনা 25-এর রাত্রে গেল, আর এখনই যে আমরা কোথায় এত প্রস্তুত ছিলাম না হাতিয়ারের জন্য। আমরা ভাবলাম যে ভারত থেকে কোনো ফরিদপুর শহরে কোনো অস্ত্রপাতি আসছে কিনা। উনি বললো, না, এখনো কোনো অস্ত্র আসে নাই। তখন প্রচন্ড গরম, উনি স্যান্ডো গেঞ্জি পরে লঙ্গি পরে বসে আছে, প্রচুর লোক সেই ডাক বাংলোতে এই আর কি। তো উনি বললো যে একটা লোককে নিয়ে যা আপনার সাথে। তো একটা সে হচ্ছে একজন সাংবাদিক, হচ্ছে আমেরিকান, কগিন, ওনাকে আমাদের সাথে দিয়ে দিল, বললো কি উনাকে নিয়ে যান, ঢাকায় উনি যাবে। পরবর্তীকালে সে দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধুর ইন্টারভিউ নিছে, এবং দেশ যুদ্ধ চলাকালীন অরোরার সাথে, ইয়ের সাথে, রাও ফরমান আলীর সাথে তার মিটিং হয়েছে। এবং যাই হোক, সে ওই যুদ্ধ চলাকালীন সে ঢাকা শহরে চলে গেছে। আমরা এটা তাকে পার করে দিচ্ছি, আইনা ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর কাছে দিলাম। তা বললাম যে উনি আমাদের সাথে আসছে, বাস উনি অন্য দিয়ে আমরা যেমন পাস করে দাও আর কি, একজন আরেকজন হাতে দিয়ে দিয়ে পাস করে দাও, ওনাকে ঢাকায় পৌঁছে দাও আর কি। এই আর এরপরে আবার আমাদেরকে ফিরে আসতে হলো। আমি আপনাকে বলছি ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী সবসময় আমাদেরকে ইনফর্ম করতো এখন কি করতে হবে। আমরা হয়তো এক রাত্রি ঘুমাইতাম, এসে আবার সেকেন্ড অর্ডার, ইউ হ্যাভ টু ডু দিস নাও। তো আমরা আবার সেইভাবে যাইতাম। তা এবার আমাকে পাঠাইলো পাবনাতে, পাবনার ডিসির কাছে পাঠাইলো, পাবনার ডিসির কাছে একটা চিঠি নিয়ে পাঠাইলো। তো যাওয়ার গেলেন, এটা পরে শুনবো আমরা। আবার সুলন ভাই কাছে যাই। সুলন ভাই, যে ইন্ডিয়া আপনি ক্যাম্পে গেলেন, সেখানে প্রশিক্ষণ ট্রেনিং নেওয়ার বিষয়টা বলছিলেন আর কি। ট্রেনিংটা ধরেন আমরা তো ধরেন এমন তো শক্ত হই নাই, ওই ওখানে ট্রেনিং, ওই যে ছোট্টাখোলা ওখানে একটা জায়গা ছিল, সেখানে বিকাল বেলায় ট্রেনিং দিয়ে তো, তারপরে আবার কিছু কাজ করতে, এগুলো আমরা যারা ব্যাপার ধরেন খাওয়া দাওয়ার ব্যবস্থা, ওই যে বন্যা, কচু টচু, ছড়া টড়া, এগুলা আবার ওই যে ধরেন পাহাড়ে কিছু কলা গাছ পাওয়া যায়, এগুলো ভূগোলে এইগুলা ধরেন খাওয়া দাওয়ার খুবই বিষম কষ্ট। তারা হয়তো আগরতলার দিকে ভিতরে চলে গেছে, বা ওই যে আমরা শুনতাম যারা বিলোনিয়া, ওরা খুব বিলাসিতা করতেছে। আমি যেটুক এলাকার মধ্যে ধরেন আসা যাওয়া হয়েছে, শালদর, সত্যাগোলা, এদিকে আরেকটা জায়গা ছিল শ্রীরামপুর না কি জানি, আমরা এই এলাকার ধরেন একটু পাহাড়ি ছিল, মানুষ এমন ছিল না তখন এই সমস্ত এলাকায়, ইন্ডিয়ান বসতি আর কি। কিন্তু আমরা খুবই খাওয়া দাওয়া বিভিন্নভাবে কষ্ট, এবং ওই সুবিধা ছিল আরেকটা, ধরেন আত্মীয় স্বজন অনেকে তো পাহাড়ে উঠছে, ভারতে উঠছে,
দেশ থেকে যারা যা আনছে এগুলো একটু খাওয়া দাওয়াটা সুবিধা ছিল, এই ট্রেনিং দিত এই আর কি। তো আমি হঠাৎ মানে ভীষণ অসুস্থ হয়ে গেলাম, 17-18 দিনের পরে ভীষণ আমাশা হয়ে গেল। তারপরে মনে হয় 21 দিন ট্রেনিং এর পরে আমি আর পারতেছি না, তখন আমাকে খাজা সাহেবের কাছে নিয়ে গেল। খাজা সাহেব দেখি বললো যে তোমার এখানে তো তোমার কে আছে, মানে ভারতের যে সত্যাগুলা এই সমস্ত এলাকায় যে চিকিৎসা দিবে এরকম ওষুধের ভাব তোমার কেউ আছে? আমি বললাম যে হ্যাঁ আছে, আমার পুকুর বাড়ি। তো এটা আমাদের ওখানে একটা নদী আছে সিলোনিয়া, ওনারা ওই যে নিজের বাড়ি ছাড়া সিলোনিয়ার পশ্চিম দিকে চলে আসছে আর কি। এটা মানে পাকিস্তানি আর্মিরও সাবাস ফানা এদিকে আসছে, এটা কিন্তু পাকিস্তান। তো ওখানে হিন্দু ডাক্তার ছিল, ওনার নাম জানি কি নাম জানি, উনি ওনার ওষুধ টষুধ খাই কোনো রকমে একেবারে ফ্লোর মাটি, তখন তো ফ্লোর না মাটিতে শুই কোনো জীবনযাপন মানে বেঁচে ছিলাম। তারপরে মনে হয় আমি উহু বললো যে তুই আর এর দিকে দরকার নাই, যাস না, বাড়ি চলে যা। মনে হয় নভেম্বরের প্রথম দিক দিয়ে, তখন এই একটা লম্বা জামা পুকুর ব্যবস্থা করে দিল, লম্বা জামা এটা পরে একটা টুপি পরা হাঁটতে হাঁটতে মনে হয় প্রায় 1.5 দিন ফেনীর পূর্ব সাইডে ওখানে ছিলাম। সবাই কিন্তু আতঙ্ক, জায়গা দিতে যে কে আবার ওই যে হাঁটুতে দাগ টাগ করছে, তো হাঁটুতে ইয়েতে ওই যে কোডিং কাটতে এগুলো আবার চেক টেক করে। তো মামা হয় সম্পর্কে উনি বলতেছিল এখানে মুক্তিযুদ্ধে গেছ? না মামা মুক্তিযুদ্ধে যাবো, তো নাহলে জায়গা দিব না, আবার এগুলো জামা টামা খুলে দেখাইতে, তো এগুলো তোর স্কুলে টেবিল উপরে রাখি, হাত রাখি পড়তে হয় না, লিখতে হয় না। তো যাক আজকে রাত থাকতে পারবে, মামা কিন্তু জায়গা দিতেছে না। তো তারপরে ওখানে থাকি, পরের দিন আবার হাইটা বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে বাবা খুব খেপলো, বাবা কিন্তু জানে, খুব ভয় টয় দেখাইতেছিল। তারপরে তো যাই অল্প কদিন পরে তো মানে এটা তো আসলে অবিশ্বাস্য ছিল যে 16 তারিখ স্বাধীন হবে বা স্বাধীনতার ঘন্টা বাজবে। এই যে একটা কষ্ট হলো সকাল, ধরেন এই যে আমার এখন কষ্ট হয় যেটা, তখনই আমি তো উত্তরের প্রথম যে বাংলাদেশে নির্বাচন হলো, হয়তো মনে আছে প্রথম নির্বাচন, আমি তখন যুবলীগ তার কারণ হলো আমাদের যে একটা আকাঙ্ক্ষা ছিল, বয়স কম কিন্তু যে একটা আশা ছিল একটা দেশ স্বাধীন হবে, একটু যে মার কথা শুনে নাই, বাবার কথা শুনে নাই, চোরা গুপ্তার মতন অনেক বুকে অনেক সাহস না, আর মরলে কি হবে, কথা বুঝেন না, এরকম একটা সাহস ছিল। আমি মনে হয় একটা গ্রেনেড পড়ছিল, এটা পাকিস্তান অল্প মানে আমার যেখানে ওই পুকুর আত্মীয়র বাড়িতে আসছি ওখানে, অর্থাৎ সেখানে মারাও যেত। এই যে একটা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু বিশ্বাস করেন সেলিম ভাই, আজ বিজয়ের মাস আমাদের খুবই খুবই একটা আনন্দের সময়। তখন আপনি যদি, জানি না আপনার বয়স কথা ছিল, মুক্তিযুদ্ধেরা কি ভগ্নিপতি না আপন ভাই না দুলা ভাই, এত মনে হয় যেন একটা আগ্রহের সহিত তাদেরকে বরণ করা হয়েছে। সে আগ্রহ আকাঙ্ক্ষা, ধরেন একটা আমাদের তো তখন এমন কোনো কমিউনিকেশন ছিল না রেডিও ছাড়া, যে তাদের শোষণের কথা যেগুলো আমরা টিভিতে বা রেডিওতে শুনতাম,
আলোচনা, এই যে এতে যে একটা জোয়ার, এই যে একটা আকাঙ্ক্ষা, এরা আমাদেরকে এভাবে শোষণ করতেছে, আমাদের লোকজন ভালো চাকরি হইতেছে না, আমাদের দেশে চাউল উৎপন্ন হইতেছে, তাদের এই যে কথাগুলা, এই যে আবেগ আগ্রহ নিয়ে আমরা ধরেন এই অল্প বয়সে বাবার ভোট নৌকায় দেওয়া, ধরেন বাবার সাথে এক ধরনের এখনকার সময় সাহস করবো, সেই জিনিসগুলো যেন আমরা দেশ স্বাধীনের পরে আমরা যেন সবগুলা যেন মিথ্যার মধ্যে। আবারও আসবো আপনার কাছে দেশ স্বাধীনের পরে। আপনি ওই যে ইয়েতে গেলেন যে পাবনা ডিসির কাছে গেলেন, সেখানে আমাদের সবচেয়ে বড় ছিল যে সাইকেলও আমাদের চালানো সম্ভব হতো না আর কি, পায়ে হাইটা হাইটা চলতো। এতে একটা সুবিধা ছিল যে কেউ বুঝতে পারতো না যে এরা মুক্তিযোদ্ধা নাকি, কারণ আমরা তো হাতিয়ার কাঁধে করে নিয়ে হাঁটতাম না। তো যাই হোক, যখন আমাদের পায়ে হাঁটাই এই 25 মাইল অথবা 30 মাইল অথবা 20 মাইল, এই কোথাও হাঁটার উপরে শুধু মনে করেন হরিরামপুর থেকে হাইটা যদি আপনি মানিকগঞ্জে গড়পাড়া যান, বহু দূর। তারপরে আপনার ইসে নাম যেন কি আজিমনগর বা ওইসব জায়গায় পায়ে হাইটে হাইটে এত হাঁটতাম, কোনো সাইকেল না, কোনো গরু গাড়ি না, ঘোড়া গাড়ি না, খালি হাঁটা হাঁটা হাঁটা, কত হাঁটতে পারে। তো যাই হোক, মাহফুজ নামে আমার একটা সহপাঠী ছিল, সহযোদ্ধা, পরবর্তীকালে সে অপারেশনে মারা গেছে। তো মাহফুজও যথেষ্ট, আমরা সবসময় স্বপ্ন ভাবতাম আর কি, যখন পথ চলতাম আর বলতাম একদিন দেশ স্বাধীন হবে, সুখ হবে, দেখ আমরা পাকিস্তান যদি এত বড় লোক হয়ে যেতে পারে, আমাদের পয়সা খায়, আমাদের শোষণ করে, আমরা তখন তো আমরা একক, আমাদের সব কিছু আমাদের থাকবে, আমরা ইয়ে হব, আমরা রিচ হব। আমি ভাবি মাঝে মাঝে যে 45টা বছর কি হয়ে গেল, কোথায় হারিয়ে গেল, দেশটা কেন উন্নত হইল না, এখন কেন উন্নতির দিকে যাচ্ছে, এত বছর পরে কেন হইতেছে। তার মানে যারা এই সময়ের মাঝখানে যেসব মুক্তিযোদ্ধা ছিল তারা সুখ দেখে যেতে পারলো না। আজকে যে ডেভেলপগুলো হচ্ছে দেশে, অত্যন্ত অহংকার করার মতো। তাই ভাবি যে 45টা বছর হারিয়ে গেল আমাদের জীবন থেকে। আমি আবার চলে আসতেছি আপনার প্রশ্নে, যে তখন আমি পাবনা ডিসির কাছে পাঠাইলো, উনি একটা চিঠি নিয়ে, ইংলিশে লেখা, যাই হোক চিঠিটা নিয়ে যারপর উনি বলে দিল যে শিবালয় ঘাটের যে ফেরিটা আছে, এই ফেরিটাকে সরে নিয়ে যেতে হবে নগর বাড়িতে, যাতে আর্মিরা আসলে ফেরি ইউজ না করতে পারে। তো আপনারা তো ফেরি দেখছেন শিবালয় ঘাটে, তো আমরা যে ফেরির ক্যাপ্টেনকে বললাম যে আমাদের সাথে যেতে হবে নগর বাড়িতে, আপনার এখানে থাকবেন না আর এখানে আসবেন না, তো ওইখানে স্টেশন হবে আপনার। তো আমরা দুইজন, আমি আমার একটা ফ্রেন্ড শাহগীর নাম, দস্তগীর, গোলাম দস্তগীরের নাম, যাই হোক শাহগিয়া ভাই বলতাম, তো ওনাকে নিয়ে আমরা গেলাম, ফেরিটা নিয়ে চলে গেলাম নগর বাড়িতে, পদ্মা পার হয়ে নগর বাড়িতে ব্লক করলাম এটাকে, যে আপনার যেতে পারবেন না। আমরাই আবার থাকতাম ওইটার মধ্যে, ওই ফেরিতে আমরাই থাকতাম। আর দেখতাম যে মানুষ ঢাকা থেকে শত শত লোক আপনার আসতেছে নৌকায় করে, নৌকাও করে আসতেছে। ইন দ্য মিন টাইম একজন লোকের সাথে আমার দেখা হইলো, সে হচ্ছে ফাতেহ লোহানির ভাই ফজল লোহানি, হ্যাঁ, ওনার সাথে দেখা। তো উনি বললো যে আপনার এখানে কি করতেছেন? আমরা তো মুক্তিযোদ্ধা, আমরা ফেরি আটকে রাখছি, আমরা চিঠি পাঠাই দিছি পাবনাতে অলরেডি ডিসি সাহেবের কাছে, চিঠি উত্তরের জন্য অপেক্ষা করতেছি আর কি। যে অ্যাকচুয়ালি চিঠিতে অস্ত্রের কথা বলা হয়েছে, যে হাতিয়ারগুলো আনা যায় করতে। দেখছিলেন? হ্যাঁ, আমরা চিঠিটা তো পড়তে হবেই, কারণ আমার যদি আমাদের কমান্ডার দিছে, এটা এটা তো ডিসঅনেস্টি না, কিন্তু কথা হইতেছে আমার জানতে হবে তো চিঠি, হ্যাঁ চিঠি, আমি যদি চিঠি দিয়ে চলে আসি তাহলে অস্ত্রগুলো কি আনবে? হ্যাঁ, এরকম আছে, এগুলো ফ্যাক্টর আছে। তো এর মধ্যে আমরা অপেক্ষা করতে লাগলাম, কারণ ডিসি সাহেবের চিঠি আসবে নাকি অস্ত্রগুলা চালান আসবে নিয়ে আমরা হরিরামপুরে চলে যাব। অপেক্ষা করতে 2-4 দিন চলেই গেছে। ফজল রহমানের সাথে উনি আমাদের সাথে পরিচয় করে দিই, আপনাদের সাথে কিছু পাবনার মানে বড় বড় নেতাদের সাথে পরিচয় করে দিই। তো আসলো, 2জন নেতা আসলো, তারা অ্যাকচুয়ালি করে পূর্ব বাংলা ছাত্র ইউনিয়ন, এরা সব নকশাল টাইপের লোক। এরা আসলো কয়েকজন নেতা, উনি বললো যে এরা হইতেছে সেই বামপন্থী নকশালগুলো।
তা ওনাদের দেখলাম জিপ টিপ নিয়ে আসলো, বিরাট অবস্থা তাদের, খোলা জিপ। হ্যাঁ, তাদের মধ্যে অনেকে এখনো আছে দেশে, আমার বাংলাদেশের নেতা। তো তারপরে ওনারা চলে গেল, ওনারা আমাদের খুব সাহস দিল যে থাকেন আপনারা, ডিসি সাহেব একটা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবে। ইন দ্য মেইন টাইম পাবনা থেকে আসলো ছাত্রলীগের বকুল, পরবর্তীকালে সে মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। তো বকুল বলল যে এই যে চিঠি নিয়ে যান, নিয়ে এসে যাবেন, এখন আমাদের কাছে কোনো হাতিয়ার নাই, আমরা লোকাল যা পাচ্ছি সেইগুলো ইউজ করতেছি, ইন্ডিয়ার থেকে কোনো হাতিয়ার আসা সম্ভব না এখন। তো আমি চিঠিটা নিয়ে, আর উনি একটা কথা বললো বকুল, যে কথাটা খুব ভালো লাগে নাই, বলছে যে সূর্য ডোবার আগে চলে যাবে, কিছু লোকের সাথে হাত করছেন, দেখা করছেন। আমরা তো ওরা আসছিল, পরিচয় করে দিচ্ছে অন্যজনে, হ্যাঁ ওরা নকশাল, বুঝতেই পারতেছেন। তো আমরা মানে ছেড়ে দিলাম, দুপুরবেলায় নৌকা নিয়ে আমরা পার হয়ে আসলাম। যখন আমরা শিবালয় ঘাটে আসলাম, তখন দেখি লরির পর লরি পাকিস্তান আর্মি আসতেছে, হিউজ। তখন আমাদের তো ওই হাঁটা, পায়ে হাঁটা, ওই যে আবার ওই ক্ষেত হাঁটা শুরু, মহদেবপুর ধানের ক্ষেত দিয়ে হাঁটা শুরু করলাম। যখন নাকি বাঘগুলো পরে, রাস্তার বাঘ, মানে রাস্তার সাইড দিয়ে যাচ্ছি মনে করেন, কিন্তু ক্ষেতের মধ্যে, রাস্তার উপরে না, কারণ রাস্তা বাম্পার টু বাম্পার লরি, আর্মি লরি, তারা সবাই যাবে নর্থ বেঙ্গল অ্যাটাক করতে। সুতরাং শিবালয় ঘাটে তারা জমা হইতেছে সব, এত মাইলের পর মাইল গাড়ি। আর আমরা তো রোডে না উঠলে আমাদের তো হাঁটা সম্ভব না। তো তখন দেখলাম যে না, রোডে গেলে বিপদ হবে, এমন ভাবে হাঁটা শুরু করলাম, রাস্তা অনেক দূরে, আমরা ক্ষেতের মাঝখান দিয়ে আরেক জায়গায় হাঁটা শুরু করলাম। যাক, এইভাবে করতে করতে এইবার একটা পজিশন চলে আসলো যে আমাদেরকে রাস্তা ক্রস করতে হবে। এইবার ক্ষেতটা যেমন এরকম বাঘ থাকে না, এখন দেখা যাচ্ছে ক্ষেতের থেকে উঠা রাস্তা পার হয়ে অন্য পাশে যায়, তারপর আবার হাঁটতে হবে, কারণ আমরা মানিকগঞ্জ টাউনে যাব। মানিকগঞ্জ টাউনে যায়, তারপর আমরা আবার হরিরামপুর যাব। এইখানে হলো ভয়াবহ রাত্রি, তখন গুটগুট অন্ধকার, শুধু লরির লাইট, এবং আমরা দুইজন যুবক, এবং আমাদের পকেটে ডিসির চিঠি, ক্যাপ্টেন আব্দুল হালিম মুস্তাফিকে অ্যাড্রেস করা, এবং অস্ত্র টস্ত্র সম্বন্ধে লেখা। এখন রাস্তাটা ক্রস করবো কি, রাস্তা ক্রস না করলে আমরা কোন দিকে যাবো, টাঙ্গাইল যাবো না কোথায় যাবো, কোনো ঠিক নাই। তখন আমরা রাস্তাটা ক্রস করার চেষ্টা করলাম, আর কোনো পথ নেই, পার হও, যা হবার হবে। তা আমরা দুই গাড়ির মাঝখানে মনে করেন 1 ব্লক পরিমাণ ডিস্টেন্স পাওয়া গেল, তো সেখান দিয়ে আমরা পার হয়েছি, পার হয়ে গেছি। ওরা দেখে নাই না, ওরা দেখতেছে, ওরা দেখতেছে লাইট জ্বলা, রাত্রে অন্ধকার, এলাকার মানুষ, অঞ্চলের গ্রামের লোক তো চলাফেরা করে, রাত্রেও চলাফেরা করে। তা ওই হিসাবে আমাদের কিছু বললো না, ঠিক একটা ব্লক ডিস্টেন্স আর কি, দুইটা গাড়ির মাঝখান দিয়ে আমরা হাইটা গেলাম। তো যখন পার হয়ে গেলাম, আল্লাহর রহমত, আল্লাহ বাদ, তখন ভাবছে তখন শেষ আর কি, লাইফ শেষ। যাই হোক, রাস্তা পার হওয়ার পর আমরা চলে আসলাম তরাঘাটে। তরাঘাটে যখন আসলাম, তরাঘাটে আইসা দেখি যে লাশ পড়ে আছে এখানে। আমরা কোনো শাহির ভাই, আমরা কাজ করি, পানিটা যতদূর যায়, একটা নৌকা টোকা ওখান থেকে আমরা নিয়ে নিবো আর কি, খালি নৌকা, নৌকার কোনো মাঝি নেই, নৌকা পড়ে আছে। আমরা হ্যাঁ, বেশি দূর না, ছোট্ট, তখন পানি তো শুকিয়ে গেছে অনেক। তো যখন আমরা পার হইতে যাচ্ছি, তখন ওই শাহির ভাইয়ের পায়ের নিচে পড়ছে একটা বডি, বডির মধ্যে পাড়া দিচ্ছে, বডির উপরে পাড়া দিচ্ছে, ক্যাসারে তো লাশ এখানে। শাহির ভাই আমরা এখন যাওয়া যাবে না এখানে, কারণ আমরা যদি পার হই আমাদের মারতে পারে তারা, এবং কিভাবে তাদের মারতেছে তো আমরা জানি, এবং তারা পার হইতেছে। হ্যাঁ, সুতরাং জাবরা একটা জায়গার নাম আছে জাবরা, সেই জাবরা, ওইখানে যে আমরা হাজির হইলাম গ্রামের ভিতরে, ওইখানে বাঙালির বাড়িতে, কারো বাড়িতে কেউ তো আমাদের তার হবে না। তো বললাম যে আমাদের একটু আশ্রয় দেন, আমরা সকালবেলা মানিকগঞ্জ চলে যাবো, এখন রাত্রের অবস্থা খুবই খারাপ, ওখানে প্রচুর লাশ। ঠিক আছে, তার আমাদের আশ্রয়, মানিকগঞ্জ গেলাম। মানিকগঞ্জ যাওয়ার পর আমরা আবার হাঁটা শুরু হলো সেই হরিরামপুরের দিকে, আবার সেই ঝিটকা হাঁটে হেঁটে গেলাম, ক্যাপ্টেন সাহেবকে দিলাম।
আমরা সব জায়গায়, ফরিদপুর থেকে আমরা অস্ত্র পেলাম না, পাবনার থেকেও আমরা অস্ত্র পেলাম না, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি চাচ্ছিলাম যে ভারত থেকে বোধহয় অস্ত্র চলে আসছে, কিন্তু আসে নাই। তো যাই হোক, তো এইভাবে করে আমরা যখন হইতেছিলাম, তো উনি তো এক রাত্রে থাকার পরে আমাদের কোনো বসে থাকার সময় নেই, আবার মানিকগঞ্জ টাউনে যেতে হবে। কোথায় যেতে হবে? মুসলিউদ্দিন খান হাবু সাহেব আছেন যে আমাদের সাথে এমপি, উনি তো নির্বাচিত এমপি তখন, ওনার বাড়িতে একটা খবর দিতে হবে, ওনার অবস্থা খুবই খারাপ, খবর, ওনার বাড়ির খবরটা পেলে হয়তো সে ভালো ভালো হবে এখানে, কিন্তু আমরা ওনাকে ছাড়বো না। তো যাই হোক, পরে ওনার বাড়ি শ্বশুর বাড়িতে গেলাম, যে খবর টবর দিলাম যে উনি ভালো আছে। ওনার ওয়াইফও বললো যে ওনাকে খবর টবর রাখেন, ভালো রাখেন, বাসাই। পরে আমরা যখন ফিরে আসলাম, এই সময় একটা ঘটনা ঘটছে, মারাত্মক একটা ঘটনা ঘটছে। তখন আমার এক একটা ঘটনাটা শুনবো আবার সুমন ভাই, যে অপারেশন কোনো কিছু আপনার সামনে বা কোনো লাশ পড়ছে, ট্রেনিং আর কি, কেউ মারা গেছে কিনা, উনি যে লাশ দেখে মারা তো আমাদের সামনে অনেকে মারা গেছে, এরকম ভয়াবহ কোনো ঘটনা আছে? ভয়াবহ অনেক, কারণ আমরা যে গুলি করে মারি, ফেলে দিয়ে গেছে, মাইরা ফেলছে। আপনাদের সঙ্গী সাথী এরকম কেউ কি নিহত হয়েছে বা শহীদ হয়েছে? না, ধরেন আমরা যেটা ওই যে ভাই বলছে ট্রেনিংটা, ধরেন আমরা তো তখন তো বেশিরভাগই লুঙ্গি পড়া আর এ ছিল যে লুঙ্গি পড়া, আর একটা ওই যেমন গ্রামের গলার মধ্যে আর একটা লুঙ্গি ঝুলানো, গামছা লুঙ্গি না, বেশিরভাগ লুঙ্গি আঞ্চলিক, আমাদের ওই অঞ্চলটা আবার ওই লুঙ্গি পরে, আবার লুঙ্গি গায়ে দেয় গলার মধ্যে, এই ধরনের কিছু পরে ট্রেনিং আগে। যেটা মেন হলো ধরেন মানে অপারেশনের এমন কোনো অপারেশন, মানে ওই যে আমার তো অল্প কদিন ভারতে, মাত্র 21 দিন। আর দেশে এসে কি কোনো দেশে এসে তো এটা তো অনেক, এটা তো আর কি বলবো, যেমন রাজাকারদের যেভাবে অত্যাচার, লোক মারা, এবং আমার বাবা যদিও পাকিস্তান পন্থী, কিন্তু আমার বাবা 10টা হিন্দু পরিবারকে বাড়ির জায়গা দিচ্ছে। উনি মানে আমার মা একরকম পাক করে থাকে, ওরা ওই থাকতো, বাড়ির কাছে এক হিন্দু লোক ছিল, মনিন্দ্র, ওরে আসি পাকে রাজাকাররা, মানে আব্বার সাথে দেখা করছে। আব্বা বলছে তোমরা কেন এই এলাকায় কেন আসছো, এখানে কোনো মুক্তিযোদ্ধা নেই, কেউ নেই, তোমরা কেন আসছো এখানে, কেন কি কি খোঁজ করতেছো? তখন ওই যে ভায়াত নাই তো একটা মেয়ে, ওনার ভাইয়ের মেয়ে, বয়স হয়েছে, বয়স মানে তখন ছোট, অর্থাৎ ছোট মধ্যে বয়স হয়েছে, মেয়েটার উপরে তাদের লোভ হলো। এখন মেয়ে যখন চিৎকার শুরু করলো, মেয়ের বাপ পান খেয়েছিল, পান খেতের মধ্যে ওই যে মাটি উঠে যে কিছু গর্ত আছে, গর্তের মধ্যে লুকাই গেছে। মেয়ে যখন চিৎকার শুরু করে, তখন আর জ্যাঠা সহ্য করতে পারে, যাই ইয়ে করলে তোমরা ইয়ে করতেছো কেন, আমার ওই বাইশটি ছোট্ট বাইশটি তো শুনে নাই। তারপরে ধরে আনি মেয়েটাকে মেয়েটার তো লাঞ্ছিত করলো, এটা তো নিয়ে গেছে নাকি? নিয়ে যায় নাই, বাচ্চা মেয়ে, ধরেন কত মনে হয় 14, 15, 16 বছর মনে হয়। তারপর আমাদের বাড়ির পাশে দুইটা আর্মিতে 2জন লোক ছিল, ওদেরকে আইসা পাঞ্জাবিরা উঠে নিয়ে গেল। এটা কিন্তু আবার ধরেন একটা জিনিস ছিল কি, এটা আমাদের সোনাগাজীতে পাঞ্জাবি আসতে পারে না, আমাদের এখানে শান্তি কমিটির যে চেয়ারম্যান ছিল, মৌলভী কি নাম জানি ছিল, উনি শান্তি কমিটির চেয়ারম্যান, মৌলভী মনির সাহেব, উনি ভালো লোক এবং পাকিস্তান, কিন্তু হইল কি একটু কিছু অতিরিক্ত গ্রামীয় হয়েছে। ওনারে আমার শুনতে ওনার ভাগিনারা মুক্তিযুদ্ধে ছিল, ভাগিনারা নিয়ে রাত্রে জবই করে যা আমরা মুক্তিযোদ্ধা, আপনি কেন শান্তি উঠেছেন? ওনাকে মারার পরে আমাদের এলাকায়
এটা আমাদের শুনতে করলাম আমাদের হসপিটালে পুলিশ স্টেশনে ঢুকলো, তখন আমাদের এলাকায় বাড়ি ঘর জ্বালানো শুরু। কোন মাস ছিল তখন? এটা ধরেন নভেম্বর হবে, নভেম্বরে ব্যাক করলাম, নভেম্বর তখন এই এলাকায় এলাকায় বাড়ি ঘর জ্বালানো শুরু। তখন মানে আমাদের এই এলাকা থেকে প্রচুর ছেলে পেলে যারা আওয়ামী লীগ করতো, তখন তো আমাদের এলাকায় যে ছাত্রলীগ বা যুবলীগ মানে নুকার পক্ষে আর কি, আওয়ামী লীগ ধরেন লেখাপড়া করাতে এমন খুব কম লোক ছিল। তো এই ধরনের অনেক জোয়ান ছেলে, একটু বয়স্ক ধরেন 30-32 বছর বয়স, এরা ওই যে রাজাকারের অত্যাচারে, মানে আমাদের এলাকাটা টোটালি একটা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা ছিল। আমাদের উত্তর সাইডে এইটা আবার মানে জামাত ইসলাম বা পাকিস্তান পন্থী লোক ওখানকার লোক, ওরা মানে ওই এলাকার মানে কেউ আর বাদ নেই, সবাই রাজাকার। আর ওদের অত্যাচারে আমাদের এখানে যারা ধরেন অনেক এদের অত্যাচার, মানে বাঙালি হয়ে ওরাই মা বোনের উপরে অত্যাচার শুরু করলো, কারো গরু নিয়ে যায়, বাঙালিরাই বাঙালিরাই রাজাকার। আর এগুলা শুনতেছি, আমরা তো একটু লুকায় লুকায় থাকতে হয়, যেহেতু এতদিন কোথায় ছিলাম, পুকুর বাড়ি ছিল, এতদিন কেন আসে না, এই যে নানান কিছু একটা গুজব তো আছে, বুঝলেন না। এর মধ্যে আমাদের এলাকার প্রায় 135 জন না কজন, সবগুলো কিন্তু আওয়ামী লীগ করে, সবগুলো আওয়ামী। মানে এরা গেছে, কিছু লোকদের রাজাকারে গেছে, এদের হলো কি বাজারে উঠছে, ওইটা কারফিউ দিচ্ছে, মানে কারফিউ দিয়া এখন মাছ ওই যে উঠে নিয়ে যেতেছে, কলা উঠে নিয়ে যেতেছে, ভালো কোনো সবজি পেলে এটাও নেই। এইটা দেখে এলাকার লোক খুবই ক্ষুব্ধ হল যে এদের অত্যাচারে তো বাঁচব না। তখন এই কিছু লোক, এরা কিন্তু সব আওয়ামী লীগ করা, মানে এলাকা বাঁচাইতে হবে, মেন একটা বৈঠক টৈঠক হলো, এরা মনে হয় নভেম্বরের প্রথম দিন 135 জন। সত্যিকারের রাজাকারে গেল নাকি এমনি জাস্ট দেখানো? না, এখন রাজাকারে গেছে, কিন্তু ওরা কিন্তু এমনি কোনো কিছু জড়িত ছিল, মানে আত্মরক্ষা, এলাকা রক্ষা এবং এলাকার মা বোনের, এদেরকে আমরা আবার ছুড়ে এনেছি। আমরা তো অনেকে জানি এরা কেন, এই মানে ওই যে কিছু লোক মাইরা ফেললো, গুলি করে, আর্মিতে ছিল ওরা 2 ভাই, ওদেরকে গুলি করে মাইরা ফেললো আপনার রাজাকাররা, আইনা ওই যে বেলুচিস্তান, বেলুচি আর্মিরা, ওরা আসি বাড়ি ঘর জ্বালায় ফেললো, 2টা লোক মারা ফেললো, এলাকায় 3 জন মারা গেছে, 3 জন মারা গেছে। তখন মানুষ খুবই আতঙ্কের মধ্যে চলে গেল। তখন কিছু লোক রাজাকারে গেল, এবং ধরেন যেটা আসলে খুব যে পাইতো, ধরেন ন্যাপ করতে, ন্যাপ থেকে ধরেন আওয়ামী লীগ করেন, আমরা তো ন্যাপ ট্যাপ করে নি, আমরা ধরেন ন্যাপ ছিল, এরা অল্প কয়েকজন ছিল, এরা কিন্তু স্বাধীনতার পক্ষে ছিল অনেকে, কথা বুঝছেন। এরা ওই যে পাকিস্তান থাকুক এটা কিন্তু তাদের ভিতরে ভিতরে ছিল, কিন্তু ওই আমরা তো ডাইরেক্ট ধরেন ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম। কিন্তু কষ্ট হলো যে স্বাধীনতার যে একটা আবেগ, আগ্রহ, চিন্তা, সেটা কিন্তু ভাইতো বললো 45 বছর, এটা ভাইতো বয়সে মনে হয় আমার বড় হবে, কিন্তু দুর্ভাগ্য হলো স্বাধীনের পরে যেভাবে আমরা বিগড়াই গেলাম,
আমরা ওনার ওই ইয়ের কাহিনীটা একটু শুনি, উনি একটা বিগড়ে গেলাম। এটা ভয়াবহ শুধু যে আকাঙ্ক্ষা ছিল, যে আবেগ ছিল, যে আগ্রহ ছিল। আমি একটু শেষ করি। আর খাজা সাহেব তো আমাদের এলাকার সবচেয়ে, নাম শুনছেন কিনা যায় না, প্রবীণ এবং খুবই বিচক্ষণ ছোট্ট মানুষ ছিল। ওনার পাশে যারা ফলে ফলে যারা এই যে ইয়ে দিত, প্লেট প্লেট দিত, ঘরটন, এরা কুটিপতি, বিভিন্ন ইয়েতে মানে যুক্তরাষ্ট্রে। এগুলা ধরেন, অর্থাৎ যেভাবে একটা আগ্রহ ডাকছেন আজকে আপনার এখানে আসছি, অর্থাৎ যে আমার ওগুলা মনে পড়লে আমার বুকের মধ্যে যেন রক্ত করে। ভাইয়ের কি বিষয়টা বললেন যে ওই যে খুব ভয়াবহ হ্যাঁ, তারপরে আমি ওই ওখান থেকে আসলাম, গড়পাড়া থেকে, হাবু সাহেবের বাসা থেকে। আমার বন্ধুকে বললাম, তুমি একটু তোমার বাড়িতে দেখা করে আসো, আমরা সব সাঁতার লোকই, আমি একটু আমার নানা বাড়ি দেখা করে আসি, অনেকদিন যাই না। তো ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী বাড়ি আর আমার নানা বাড়ি পাশাপাশি আর কি, একটু দেখা করে আসি। তো দেখা করতে, তো একটু গল্প টল্প করে রেস্ট নিয়ে যখন ফিরছি আমি শুনলাম কি যে তাড়াতাড়ি ভাগো এখান থেকে। আমি কেন, তোমার যে বন্ধু আছে গোলাম কিবরিয়া তজু, ওকে খুঁজতেছে। তো আমি কেন তার খুঁজতেছে, সে একটু ডান পিটা টাইপের লোক ছিল। তো বললো যে ও সে ইঞ্জিনিয়ারিং এখানে আছে, ইঞ্জিনিয়ারিং গ্রুপ, তার একজনের নাকি সে খুশি মারছে, কি একটা তর্কাতর্কি হয়েছে, একটা আমপাড়া নিয়ে কি হয়েছে। তা আমি তো বিপদের কথা, আমার সাথে তো তজু যাওয়ার কথা, এখন হরিরামপুরে চলে যাবো আমরা। কয় না, ওরা পুলিশ খুঁজতেছে, আর্মি খুঁজতেছে ওরে। বিপদ তো এখন, ওরে যদি ধরে ও তো আমার কথা বলে দেব যে ওই লোকটাও আছে আমার সাথে। আমি ভাগো তাড়াতাড়ি আন্দারমানিকের দিকে হাঁটা, নদী পার হইতে শুরু করলাম। তারপর আমি খবর পেলাম যে হ্যাঁ, কয়েকজন 4জনকে ধরছে, আমার বড় ভাই আছে তার মধ্যে, তাকেও ধরছে, আরো কয়েক আমার বন্ধু বান্ধব কয়েকজনকে ধরছে। ওরা ধরে জিজ্ঞেস করতেছে যে তজু কোথায়, তোমরা যদি না বলো তাহলে তজু তোমাদের মেরে ফেলবো আমরা। তো ওরা বলবে করতে, ওরা তো কিছুই জানে না, তজু মুক্তিযোদ্ধা তাও তো জানে না। আমরা তো মানুষের কাছে বলে বেড়াইতাম না যে আমরা মুক্তিযোদ্ধা, সিক্রেট ছিল ব্যাপারটা। তো এখন হয়েছে কি যে শেষে নাকি দুপুরে বিকালের দিকে তজুকে পাওয়া গেছে। তজু নিজে এসে কি করছে যে এদেরকে ধরে রাখছো কেন, হ্যাঁ ধরা দিচ্ছে যে ওদেরকে ধরে রাখছো কেন, ওদের তো দোষ না, আমার সাথে ওর গন্ডগোল হয়েছে। তো বলছে যে তুমি কি ঘষি দিছিলা, হ্যাঁ ঠিক আছে, তোমার সাহস আছে, তুমি যাও। ওদেরকে ছেড়ে দাও, থানার থেকে ছেড়ে দিয়েছে 4জনকে, আর তুমি যাও, তোমার সত্য কথা বলছো। ও যাবে এই সময় ডাক বাংলার দিকে কয়েকজন শান্তি কমিটির লোক আসছে আর কি। শান্তি কমিটির কিছু লোক ছিল খুব খারাপ টাইপের, অবশ্যই অবশ্যই, আর কিছু লোক ছিল তারা দেশকে বাঁচানোর জন্য, মা বোনকে বাঁচানোর, এলাকা বাঁচানোর জন্য তাই করছে। যারা খুবই খারাপ তারা বলছে যে এই লোক খুবই খারাপ লোক, ডানপিটা লোক এবং গুন্ডা টাইপের লোক, এটা ছেড়ো না। তখন আর্মিরা আবার ডাকছে, ডাইকা নিয়ে আসছে। এর পরের দিন পুরো 52টা তাকে ব্যানর চার্জ করছে, ব্যানর চার্জ করে আপনার আরিচা, ঢাকা আরিচা রোডে ফালিয়ে রাখছে। তো ও তো শক্তিশালী মানুষ ছিল, পরে ও নিজেকে নিয়ে কোনো মতে গ্রামের দিকে গেছে। সেই গ্রামের দিকে যাওয়ার পর হসপিটালে ভর্তি করছে ওরা, ঢাকা মেডিকেল কলেজে। দেশ স্বাধীনতা 16ই ডিসেম্বরের 15ই ডিসেম্বর সে মারা গেছে। হ্যাঁ একদিন আগে ঢাকা মেডিকেল কলেজে মারা গেছে। তো কথা হইতেছে কি যে না, ওই যে মেন কথা, দেশ স্বাধীন হওয়ার পরে যে দেশের যে অবস্থা ছিল, খারাপ ছিল। স্বাধীনতার সময় কোথায় ছিলেন, কি মানে কখন শুনলেন স্বাধীন? ওকে, কিন্তু আমরা বাইরের কোনো খবর জানি না, কারণ আমাদের কোনো রেডিও নাই, কোনো খবর নাই। আমরা শুধু শুনি অর্ডার, যাও ওদিকে হাঁটো, চলছি, খবর নিয়ে আসতেছি, কি হচ্ছে না হচ্ছে, কে কোথায় কি করতেছে, কে টিক্কা খান কি বলতেছে, কি এসব শোনার সময়, এগুলো শোনার সময়ই নেই। এবং রাজনীতি ফাজনীতি কে কোথায় আছে কোনো খবর নেই আমাদের কাছে। যাই হোক, আমরা শুধু অর্ডার মানি, এভাবে চলতেছে। তো এক সময় আমি একটা যুদ্ধের ঘটনা, আমি একটা ফাইটের ঘটনা বলতে চাচ্ছি। শেষ পর্যায়ে আমরা বলেন।
ওটা পরে শুনবেন। তো যাই হোক, এখন মেইন কথা হচ্ছে এইভাবে দেশের মানুষ যারা ছিল, গ্রামগঞ্জে মানুষ অনেকে হেল্প করছে আমাদেরকে, অনেকে হেল্প করছে। হ্যাঁ, এবং আমি মানিকগঞ্জে যখন প্রকাশ করে মানিকগঞ্জে যখন আসছি, তারা আমি কিছু লোককে জানি যাদের আত্মীয় স্বজন শান্তি কমিটিতে ছিল, কিন্তু তারা আমারে জিজ্ঞেস করতো কি হচ্ছে হরিরামপুরে, হ্যাঁ, বা আপনারা কদ্দূর কি করতেছেন, তা আমি বলছি ওদের কাছে। কিন্তু পরবর্তীকালে কিন্তু তাদেরকে মুজিব বাহিনী এসে মেরে ফেলছে, যখন দেশ স্বাধীন হওয়ার পরে বলছে ওরা নাকি দালাল। কিন্তু ওরা কিন্তু আমাকে ধরে দিতে পারতো। প্রতিদিন সন্ধ্যার সময় তার মানে যখনই আসতাম সন্ধ্যার সময় বসে বসে গল্প করতাম ওদের সাথে, মুক্তিযুদ্ধের কদ্দূর কি হইতেছে না হইতেছে। ওই লোকগুলাকে পরে মেরে ফেলছে। অনেকে ইচ্ছা করে মানে যেমন হয় নিজের নিজের একটা অহংকার মনে করতো, বা মানুষ মারা তখন কোনো ব্যাপার ছিল না। কথা বলছি, কিন্তু ভালো লোকেরা অনেকে তবে অনেকে বলে, যেমন একটা কথা আমি রিসেন্টলি শুনতে পাই প্রায়, যে বয়স কত ছিল কত ছোট। এখন যদি আপনি আফ্রিকা বা বার্মার দিকে লক্ষ্য করেন, সেই ছোট ছোট ছেলেপেলেরা 12-13 বছর ছেলেপেলেরা রাইফেল নিয়ে গান নিয়ে ঘুরে বেড়ায়, মুক্তিযুদ্ধ তারা লড়াই করতেছে বনে জঙ্গলে। আফ্রিকার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যদি দেখেন, তো আমার মনে হয় না ওইভাবে কারো বিচার করা উচিত। কারণ যখন নাকি 13-14 বছর হয়ে যায়, আমাদের দেশের লোকরা কিন্তু ছেলেপেলেরা অনেক পটু, তারা ওই রাইফেল টাইফেল নিয়ে সাথে সাথে ঘোরা এটা কোনো ব্যাপার না তাদের কাছে। তা এখন কথা হচ্ছে কি, যে আমরা যারা সেই সময় টিনেজ, রক্ত গরম, তখন আমাদের মেন্টালিটি অন্য, কিন্তু আমাদের চিন্তা ছিল একটা, যে একে মারা উচিত না, একে মারা উচিত, এই ধরনের। আচ্ছা, ওই আমরা একবার শেষ পর্যায়ে যে কাহিনী শেষ, এটা যুদ্ধের কাহিনী বলবেন, ওইটা বলে শেষ করব। হ্যাঁ, এখন কি শুনবেন? হ্যাঁ, ওইটা পড়ে। সুতালড়ি ঘটনা একটা, এটা আজিমনগর ইব্রাহিমপুরের। আমরা পদ্মার যে আমাদের যে একটা ব্যাটল ফিল্ডে যারা কাজ করতো সেইখানে, সে এলাকায় থাকতো, তারা দিল, তার দিল, পানির মধ্যে তার লাগাই দিচ্ছে, যে যখনই কোনো বোট আসবে তখন ওইটা টাচ করলেই আমরা একটা বেল বাজা উঠবো আর কি পারে। একদিন ঠিকই পাকার্মি আসছে, আইসা সুতালড়ির ওই তারগুলো ছিঁড়ে ফেলছে। তার মানে নৌকা, ওরা বুঝতে পারে নাই যখন তার আছে, তার বোঝার উপায় নাই। তখন বেল বাজা উঠছে, তখন আমাদের যারা অ্যাম্বুসে ছিল, প্রতিদিন আমাদের সেন্ট্রি থাকে, কি হইতেছে কে আসতেছে, তখনই সমানে গোলাগুলি যখন করে। কিন্তু ওরা তো অনেক নিচে, ও তো অনেক উপরে, কারণ নদী আর নদীর পার তো অনেক উঁচু। ওইখানে গুলি যখন সমানে গুলি হইতেছে, তখন ওরা ধারণা করতে পারে না যে এরকম কিছু একটা হইতে পারে। ওরা ব্যাক করছে, চলে গেছে। আমি যে জানি না কয়জন মারা গেছে ওটার ভিতরে, ওটা আমি বলতে পারবো না, অন্ধকারের ব্যাপার সেবার। কারণ এরপরে ওরা আসছে, ওরা হেভি গান নিয়ে আসছে, ওইটা ছিল হ্যাঁ প্রতিষ্ঠা। ওইটা ওই ব্যাটলটা ছিল খুবই ডেঞ্জারাস আর কি। তার মানে ওরা নিচের থেকে, বোট থেকে ওরা যে মোটরগুলো ছাড়ছে, মোটরগুলো ছাড়াতে আমাদের যারা আসলে অ্যাম্বুসে, আমরা সবাই দৌড়ে ভাগছি। আমরা যার যা অস্ত্র ছিল সব কিছু নিয়ে দৌড়ে ভাগছি। কার্বাইন, SLR, 303 এগুলো নিয়ে যার যার মতো যে যেমনে পারে, যেদিকে পারে দৌড়াইছে। কিন্তু ক্যাপ্টেন আব্দুল হালিম যেহেতু পাঞ্জাব, সে একটা কথা বলছে, যদি রিট্রিট করো, যদি ভাগতে হয়, তাহলে আমরা অমুক জায়গায় যে মিট করব। তো ওইভাবে আমরা যে সেইখানে যে তার সাথে মিট করছি, এই যে তার টাইমটা, আমাদের কয়েকজন মারা গেল, মুক্তিযোদ্ধা মারা গেল এই ব্যাটল ফিল্ডে। আপনার সামনে বা আপনার সাথে থাকা কিছু? আমার সাথে যে মারা গেছে সেটা আরেকটা অপারেশনে, সেটা হইতেছে মাহফুজ নামে একটা ছেলে। সে ওয়্যারলেসের অফিসে আগুন দিতে যায়, ও ভিতরে ঢুকে আগুন দিতে গেছে, কিন্তু দরজাটা লক হয়ে গেছে, আর দরজাটা খোলা যায়নি। তো শরীরটা পুরো পুড়ে গেছিল। পরে বাইর করে আনা হয়েছে, ওখানে কিছুদিন পরে মারা গেছে সে, মাহফুজ। তো এইটা হচ্ছে ট্র্যাজেডি আর কি। ধন্যবাদ। আমাদের সময় একবারে শেষ। সুলন ভাই, আমাদের সময় একবারে শেষ। জি না, ওই যে যেটা বলবো, যে যার যার দৃষ্টিভঙ্গিতে ধরেন স্বাধীনতার যে আগ্রহ, এটা কিন্তু আমরা
আমাদের ভিতরে ক্ষোভ ছিল, ক্ষোভের কারণে আমরা মত চেঞ্জ কিন্তু কারণ তখন তো জিয়া রহমানের কোনো নামগন্ধ ছিল না। তখন আমরা যখন আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগ তখন 73 তখন চাষ হচ্ছিল আর মুজাফফর ন্যাপ ছিল, এরা কিন্তু ওদের সাথে আমাদের অ্যাডজাস্টমেন্টও ছিল না। কিন্তু এই এর পরে তো মানুষের মধ্যে একটা ক্ষোভ শুরু হলো, দেশে খুবই একটা ভয়াবহ অবস্থা। এটা ধরেন এটা কোনো 2-1 ঘন্টার গল্প না, যাক 2-1 ঘন্টার ইতিহাস না, সময় এটা একবারে শেষ। বিরাট ইতিহাস। এবং ধরেন জিয়া রহমান সাহেবের সাথে আমার দেখা হলো 1975 এর নভেম্বর মাসের অথবা 21 বা 23 তারিখ হবে, উনি ট্রেনে গেলেন, 19 তারিখ exact মনে নেই date-টা। তখন মনে হয় যেন ওনাকে পেয়ে আমাদের ভিতরে একটা বিরাট ওনাকে সাথে তখন খালি জিপে করে চলতেন এবং খাকি পোশাক। আমরা অন্যদিন শুনবো, শুনুন আমাদের সময় এই একবারে আর কি। শেষ। তখন থেকে ধরেন কিন্তু ওই ভিতরে খুব স্বাধীনতার যে আবেগ আগ্রহ ছিল সেটা আসলে দেশ স্বাধীন হওয়ার পরে অনেকে, যেখানে 98% লোক আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, নৌকা ছাড়া অন্য কিছু বুঝতো না, সেখানে আসছে না। ভাই বললো যে আমরা যারা অর্থাৎ বাঙালি বা বাংলাদেশি বা যে হোক, আমাদের ভিতরে আমরা খুব ট্যালেন্ট, আমরা কিন্তু অতি তাড়াতাড়ি সত্যকে সত্যর কথা বুঝতে চেষ্টা করি, আর মিথ্যা গল্প বানোয়ার এটাও বুঝতে চেষ্টা করি। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মিলেনিয়ামের সঙ্গে থাকুন।